আচ্ছা, তাহলে আমরা শুরু করি কেমন? তো লাস্ট ক্লাসে আমরা যে পর্যন্ত পড়ছিলাম সেখান থেকে আজকে আমরা এখন শুরু করব হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা ট্রান্সমিশন মোড মানে হচ্ছে যে তুমি কোন সিস্টেমে ডেটা ট্রান্সমিট করতেছো। তো আমি কিছু এক্সাম্পল দিলে তোমরা হয়তোবা ভালোভাবে বুঝতে পারবা। ধরো টিভিতে তোমাদের ট্রান্সমিটার যেটা আছে, যে রেডিও টিভি স্টেশন আছে, স্টেশন থেকে আমরা ডেটা পাই। এখন আমাদের চেহারা কি টিভি স্টেশনে দেখা যায় বলতো? না ভাইয়া, আমাদের চেহারা কিন্তু টিভি স্টেশনে দেখা যায় না, তাই না? আমাদের চেহারা টিভি স্টেশনে আমরা দেখতে পাই না। বাট যখন আমরা মোবাইল ফোনে কথা বলি, চিন্তা করো, আমরা যখন মোবাইল ফোনে কথা বলি, আমার কথা যে কথা শুনতেছে সে কিন্তু শুনতে পাচ্ছে, আবার ও যেটা বলতেছে সেটা আমিও শুনতে পাচ্ছি। তার মানে এক এক ক্ষেত্রে সিস্টেম এক এক রকম। তো এরকম মোডের উপর ডিপেন্ড করে ডেটা ট্রান্সমিশন তিন প্রকার: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স বা ডুপ্লেক্স। আচ্ছা, তো সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ডুপ্লেক্স কোনটা কিরকম আমরা একটু বলি। প্রথমে সিমপ্লেক্স। সিমপ্লেক্স হচ্ছে যে শুধুমাত্র এক ভাইয়া একটা কোশ্চেন ছিল লাস্ট ক্লাসের। অবশ্যই বলো। ভাইয়া সিনক্রোনাস, তারপর হচ্ছে অ্যাসিনক্রোনাস, এটার ক্ষেত্রে মেবি হচ্ছে ক্লক অ্যান্টি ক্লকের একটা ব্যাপার আছে। ও ওয়েট, উপস, ওইটা মেবি মিস করে গেছিলেন ভাইয়া। দাঁড়াও আমি দেখি। ওকে, সিনক্রোনাসের ক্ষেত্রে ক্লক, এটার কথা বলতেছো? আচ্ছা, এই যে একটি করে ব্লক বা ফ্রেম ক্লকের সাথে সমন্বয়, এটার কথা বলতেছো? দেখো তো আগের প্যারাতেও আছে ভাই, যেহেতু আগের ডাটা প্যারাতেও ব্যবহার করে। আছে কোথায়? গ্রাহক যন্ত্র তার ক্লককে সমন্বিত করে। ও আচ্ছা আচ্ছা, এখানে ক্লক জিনিসটা হচ্ছে কি, আমরা যে নর্মাল যেরকম ঘড়ি বুঝি অনেকটা ওরকমই, বাট এখানে ক্লক ওয়ার্ডটা বোঝানো হয়েছে সিনক্রোনাইজেশন বুঝাইতে। মানে হচ্ছে যে ধরো আমরা কোন সিকোয়েন্সে ডেটা পাঠাচ্ছি, সেই সিকোয়েন্সটা যদি ঠিকঠাক থাকে সেটা হচ্ছে আমার ক্লকের সাথে সমন্বিত। আচ্ছা, আমাকে হচ্ছে 30 সেকেন্ড সময় দাও, আমাকে ফোনে একটা কল আসতেছে, আমি একটু রিসিভ করে নিই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সাকিব। ও কাকে? না, বাসায় যে পড়ে। এসএসসিতে হচ্ছে যে একটা কোচিং সেন্টার ছিল, যে প্রত্যুষ। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা একটু ব্যাক করি আবার। হ্যাঁ, এখানে ক্লকের ব্যাপারটা হচ্ছে যে ধরো আমি একটা এক্সাম্পল দিই যে তোমরা ভালোভাবে বুঝতে পারো। আমি হচ্ছে 2টা 6-এ একটা ডেটা পাঠাইলাম, 2টা 7-এ একটা ডেটা পাঠাইলাম, 2টা 8-এ একটা ডেটা পাঠাইলাম। এখন তুমি যদি 6-এর ডেটার আগে 7-এর ডেটা রেখে দাও, তাহলে কিন্তু আমার ডেটাটা আনসিনক্রোনাইজড হয়ে গেল। সো এখানে ওর ক্লক আর আমার ক্লক সিনক্রোনাইজ থাকার মানে হচ্ছে ওর ক্লকে আগে যেটা পাঠানো আমি সেটা আগে রিসিভ করব, ওর ক্লকে পরে যেটা পাঠানো আমি সেটা পরে রিসিভ করব, এবং আমরা সিকোয়েন্সটা ঠিক রাখবো। সবাই কি বুঝতে পারছি? না ভাইয়া, আরেকবার একটু বলেন। ওকে ভাইয়া ঠিক আছে। গুগলে ভাইয়া একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। ভাইয়া গুগলের, আমি একবার ভাইয়া গুগল করছিলাম, ওখানে লেখা ছিল যে নিডস এ কমন ক্লক সিগন্যাল। হুম, তাই আপনি যেটা বললেন এটা কি বোঝাচ্ছে কমন ক্লক সিগন্যাল বলতে? যে তোমাদের কি ওর ক্লক ঘড়ির পালসের ব্যাপারে মনে আছে? আমরা চ্যাপ্টার জি 3-তে ভাইয়া। ক্লক পালস পড়ছিলাম, ওইটাই কিন্তু জি ওইটার ভাইয়া। কথাই কিন্তু বলতেছি আমরা এখানে। আমরা কিন্তু এক্স্যাক্টলি ওইটার কথাই বলতেছি। এখানে ক্লক মানে কিন্তু আমাদের ঘড়ি না, আমি ঘড়ির উদাহরণটা দিলাম তোমাদের বোঝার জন্য। এখানে ক্লক মানে একটা ইলেকট্রিক সিগন্যাল। তো আমি তোমাদেরকে একটু ভালোভাবে বোঝাই, ধরো। কারেক্ট, কারেক্ট। আচ্ছা, ফর এক্সাম্পল, আমরা যখন একটা ডিভাইসে ডেটা স্টোর করি, এই ধরো আমি এই ডিভাইসটাতে একটা ডেটা স্টোর করলাম, ঠিক আছে? কিভাবে স্টোর করি আমরা ডেটাটা? আমরা মনে আছে কি তোমাদের আমরা যখন রেজিস্টার পড়ছিলাম, আমরা প্রত্যেকটা
ক্লক পালস দেওয়ার পরে সবকিছু ঠিকঠাক হয়েছিল, এরকম দেখতে পাই নাই? যে আমরা যখন ক্লক পালস দিছি শুধুমাত্র জি তখনই ভাইয়া। জিনিসটা কাজ করা শুরু করছে। এটাকে বলা হয় সিনক্রোনাস সার্কিট। তোমাদের কি মনে আছে এগুলোকে আমরা সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট বলতাম যখন সবগুলাতে আমরা একসাথে ক্লক জি পালস ভাইয়া। দেই। সো একটা সার্কিট আরেকটা সার্কিটের সাথে সিনক্রোনাইজেশনে আছে, এটার মানে হচ্ছে এরা সবাই একই সাথে ক্লক পালস পাচ্ছে। এটা কি আমরা বুঝতে পারতেছি? আমি কি আরেকবার বলবো? জি ভাই আরেকবার বলেন। ওকে, ঠিক আছে। তো ধরো আমি হচ্ছে এই ডিভাইস থেকে এই ডিভাইসে ডেটা পাঠাচ্ছি। ধরো এটা হচ্ছে ডিভাইস এ, এটা হচ্ছে ডিভাইস বি। আমি এই ডিভাইস থেকে এই ডিভাইসে ডাটা পাঠাচ্ছি। আমি যখন একটা ক্লক পালস দিব তখন এই ডেটা সেন্ডিং প্রসেসটা অ্যাক্টিভ হবে এবং এই ক্লক পালসের সাহায্যে আমরা ভেরিফাই করব যে ডেটাটা এখান থেকে যে এখানে যাচ্ছে সেটার সিকোয়েন্স ঠিক আছে কিনা। এই জিনিসটাই হচ্ছে ক্লক সিনক্রোনাইজেশন। বুঝতে পারতেছি এবার? এটা অ্যাকচুয়ালি তোমাদের এখন গ্রাস্প করা একটু ডিফিকাল্ট হবে হয়তো, বা বিকজ তোমরা অ্যাকচুয়ালি ক্লকের এই ব্যবহারগুলোর সাথে পরিচিত না। এগুলা বোঝার জন্য আসলে আরো ডিপার আন্ডারস্ট্যান্ডিং লাগবে। বাট তোমরা এখন আপাতত যেভাবে জিনিসটা বোঝার চেষ্টা করতে পারো সেটা হচ্ছে যে আমরা একটা এমন সিগন্যাল দিব যেই সিগন্যালটা আমাদেরকে বলবে যে কখন ডেটাটা যাচ্ছে, যাতে আমার আর ওর সিনক্রোনাইজেশন থাকে। সিনক্রোনাইজেশন মানে হচ্ছে যে তোমার আপডেট থাকে। তোমরা দেখো না যে বিভিন্ন অ্যাপ আপডেট নেয়। অ্যাপ যখন আপডেট নেয় এটার মানে কি ওইটার যে লেটেস্ট ভার্সন আছে আমার কাছেও সেম ভার্সন আছে। সো দুইটা জিনিস সিনক্রোনাইজেশনে থাকার মানে হচ্ছে ও যেটা জানে আমিও ঠিক এক্স্যাক্টলি সেটাই জানি। আমি ওর চেয়ে বেশিও জানি না, কমও জানি না। তার মানে ধরো আমি এখন জানি যে আমি এই ছবিটা পাঠাচ্ছি, ও যদি জানে যে আমি এই ছবিটাই পাঠাচ্ছি, তার মানে আমরা সিনক্রোনাইজেশনে আছি। এই সিনক্রোনাইজেশনটা রক্ষা করা হয় কিভাবে? একটা ছোট্ট সিগন্যালের মাধ্যমে, যে সিগন্যালটাকে আমরা বলি ক্লক। এবার কি বোঝা গেছে? অ্যাটলিস্ট একটা আইডিয়া তো হইছে, রাইট? জি ভাইয়া। ওকে, একটা আইডিয়া হইলেই হবে। এটা এখান থেকে অ্যাকচুয়ালি তোমাদের কোয়েশ্চেন আসবে না। সো আমরা মোডে চলে যাই আবার। সো সিমপ্লেক্স মোড। সিমপ্লেক্স মোড কি? একমুখী ডেটা ট্রান্সমিশন। এক দিক থেকে অন্য দিক ছাড়া ডেটা পাঠানো যায় না। যেমন তোমার কম্পিউটার তোমার মাউসকে ডেটা পাঠায় নাকি মাউস কম্পিউটারকে ডেটা পাঠায় বলো তো? এনিওয়ান? মাউস কম্পিউটারকে। এক্স্যাক্টলি, মাউস কম্পিউটারকে ডেটা পাঠায়। কম্পিউটার কি মাউসকে ডেটা পাঠাইতে পারে? না পারে না ভাইয়া, কিন্তু। এটা একমুখী তাহলে। এক্স্যাক্টলি সেম ফর কিবোর্ড। আমি কিবোর্ড চাপ দিলে ডেটা কম্পিউটারে যায়, বাট কম্পিউটারে কিছু করলে ডেটা আমার কিবোর্ডে তো আসে না। সো এটা হচ্ছে সিমপ্লেক্স মোডের উদাহরণ। আর উদাহরণ কি হইতে পারে? আর উদাহরণ হইতে পারে টেলিভিশন। টিভিতে আমি ওখান থেকে ডেটা পাই কিন্তু আমার কাছ থেকে সে ডেটা পায় না। এই সবগুলো হচ্ছে সিমপ্লেক্স মোড। নেক্সট আসি আমরা হাফ ডুপ্লেক্স। দুই দিক থেকেই ডেটা পাঠানো যায় কিন্তু একসাথে পাঠানো যায় না। যেমন ওয়াকি টকি, ফ্যাক্স, এসএমএস। সো ওয়াকি টকিতে একজন যখন কথা বলবে তখন অন্যজন কথা বলতে পারে না। একজনের কথা শেষ হওয়ার পর অন্যজন কথা বলতে পারে। ফ্যাক্সে সেম, টেলিগ্রামে সেম। এই টাইপের যে মেথড গুলো ছিল এগুলো ছিল হাফ ডুপ্লেক্স, যে দুই দিক দিয়েই পাঠানো যায় কিন্তু একসাথে দুই দিকে পাঠানো যায় না। যখন আমি ওয়াকি টকিতে কথা বলবো তখন অপরজন কথা বলতে পারবে না, যখন অপরজন কথা বলবে তখন আমি কথা বলতে পারবো না। এটা হচ্ছে সেজন্য ভাই half ওভার duplex। বলে। হ্যাঁ, বুঝিনি ভাই। সেজন্য কথা বলার পর ওভার বলে। এক্স্যাক্টলি, সেজন্য কথা বলার পর যখন ওভার বলে তখন অন্যজন শেষ করে, সরি অন্যজন শুরু করে তখন। এরপর হচ্ছে ফুল ডুপ্লেক্স। এটা আমাদের ম্যাক্সিমাম কানেকশন গুলো এখন ফুল ডুপ্লেক্স, কারণ দুই দিক থেকেই। মোবাইলে তোমরা একসাথে দুইজন কথাবার্তা বলতে পারে, ইনফ্যাক্ট একসাথে 100 জন কথা বলতে পারে। আমরা গ্রুপ কল সিস্টেম চালু করছি যে একসাথে 1000 জন কথা বলবে, কোনো প্রবলেম নাই। এগুলো হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। এবার ডেটা ডেলিভারির ক্ষেত্রে আমরা আবার বেশ কয়েক ধরনের সিস্টেম পাই। সবার আগে আমরা বলবো ইউনিকাস্ট মোডের কথা। ইউনিকাস্ট মোড কি? ইউনিকাস্ট মোড হচ্ছে একজন সেন্ডার থেকে একজন রিসিভার রিসিভ করতে পারবে। যেমন ওয়াকি টকি, টেলিফোন। আগেকার দিনে যে টেলিফোন ছিল সেটা থেকে আমি একজনের কথা 2-3 জনকে শোনাইতে পারতাম নাকি একজনের কথা শুধুমাত্র একজনই শুনতে পারতো বলতো? একজনই শুনতে পারতো। একজনের কথা কিন্তু একজনই শুনতে পারতো। এখনকার মোবাইলগুলো আবার ডিজিটাল, এখনকার মোবাইলগুলো একজনের কথা অনেকেই শুনতে পারে বিকজ অফ গ্রুপ কলস।
বাট আগেকার দিনে একজন থেকে একজনের কাছে ডেটা চাইতে পারতো, এটা ছিল হচ্ছে ইউনিকাস্ট মোড। এরপর হচ্ছে আমরা আসি ব্রডকাস্ট মোডে। এখানেও সেন্ডার একজনই থাকবে কিন্তু অনেককে ডেটা দিতে পারবে। যেমন টেলিভিশন, টেলিভিশনে কি শুধু তুমি দেখতে পাও না সবাই দেখতে পায়? উত্তর হচ্ছে সবাই দেখতে পায়, তার মানে এটা ব্রডকাস্ট, একজন অনেকজনকে ডেটা পাঠাচ্ছে। মাল্টিকাস্ট মোড, এখানে অনেকে ডেটা পাঠায় বাট সবাই সেটা অ্যাক্সেস করতে পারে না, শুধুমাত্র সিলেক্টেড যারা আছে তারা এটা অ্যাক্সেস করতে পারে। যেমন একটা গ্রুপ কল, একটা ভিডিও চ্যাট, তোমার কাছে যদি আইডি এবং পাস থাকে তাহলে তুমি সেটাতে জয়েন করতে পারবা, আদারওয়াইজ করতে পারবা না। সো এগুলো হচ্ছে মাল্টিকাস্ট মোড। তাহলে মাল্টিকাস্ট আর ব্রডকাস্টের মধ্যে পার্থক্য কি বলতো? সবার কাছে একটা access নেই। রেস্ট্রিকশন আছে আর কি। এক্স্যাক্টলি, মাল্টিকাস্টে একটা রেস্ট্রিকশন থাকে যে এই এক্সাক্ট জিনিসটা যাদের কাছে থাকবে তারা শুধুমাত্র এটা অ্যাক্সেস করতে পারবে। ব্রডকাস্টে যে কেউ করতে পারে, রেডিও, টেলিভিশন, এগুলো হচ্ছে ব্রডকাস্ট। এবার ডেটা কমিউনিকেশনের মিডিয়ামস, এইবার আসল লেখাপড়াতে এই জিনিসগুলো আমাদের লাগবে। তো আমরা বলছিলাম কি যে ডেটা কমিউনিকেশনের জন্য একটা মিডিয়াম লাগে আমাদের। এবার আমরা মিডিয়াম গুলোর ব্যাপারে জানবো। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কি মিডিয়াম কয় প্রকারের? দুই প্রকারের। একটা হচ্ছে গাইডেড মিডিয়াম, যেগুলো হচ্ছে ওয়্যার্ড বা কেবলড মিডিয়াম বল। আরেকটা হচ্ছে আনগাইডেড মিডিয়াম, যেগুলোকে বলা হয় ওয়্যারলেস মিডিয়াম। ওয়্যার্ড মিডিয়াম গুলো তার দিয়ে কাজ করে, ওয়্যারলেস মিডিয়াম গুলো বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সির ওয়েভের ভিত্তিতে কাজ করে। তো আমরা প্রথমেই ওয়্যার্ড মিডিয়ামের ব্যাপারে পড়ব। ওয়্যার্ড মিডিয়ামের জন্য কি লাগবে? অফকোর্স আমাদের তার লাগবে। তো কি কি ধরনের তার আছে সেগুলো আমরা এখন আস্তে আস্তে জানতে পারবো। প্রথমেই আমরা কথা বলবো টুইস্টেড পেয়ার কেবল নিয়ে। তো টুইস্টেড পেয়ার কেবল কি জিনিস? টুইস্টেড পেয়ার কেবল হচ্ছে দুইটা তারকে একটার উপর আরেকটা পেঁচানোর মাধ্যমে টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা হয়। আচ্ছা, আমাকে 30 সেকেন্ড সময় দাও, আমার ফোনে 1 সেকেন্ড আরেকটা কল আসতেছে। আচ্ছা, এবার আমি তোমাদেরকে টুইস্টেড পেয়ার কেবলের এমন এক্সাম্পল দিই যেটা তোমরা বুঝতে পারবা। আচ্ছা, তোমাদের কার কার বাসায় তোমরা ব্রডব্যান্ড নিছো ওয়াইফাই বা পিসিতে চালানোর জন্য? সবার বাসায় মোটামুটি আছে। যারা মোবাইল ডাটা ইউজ করে শুধুমাত্র তাদের বাসায় নাই, বাট বাকি সবার বাসাতেই থাকার কথা। তোমরা কি একটা সাদা তার দিয়ে ইন্টারনেট কানেকশন নাও না? জি ভাইয়া, 6 ওগুলো অনেক তার হ্যাঁ, থেকে ওটার ভিতরে। ভিতরে অনেকগুলো ছোট ছোট তার থাকে না? জি ভাইয়া। ওই তারগুলো কিন্তু টুইস্টেড পেয়ার কেবল। দেখবা প্রত্যেকটার মধ্যে দুইটা তার পেঁচানো থাকে, এই যে দেখো এইরকম দেখতে হয়, কালারফুল তার হয় ভেতরে। ভাইয়া পেছানো আচ্ছা, থাকে কেন? আচ্ছা ঠিক আছে, পেঁচানো থাকে কেন? এই প্যাচের কারণেই আসলে ডেটাটা খুব ইজিলি হইতে পারে, মানে ট্রান্সমিট হইতে পারে। টুইস্টেড পেয়ার যেটা আছে এই পুরো পেয়ারের ভেতর দিয়ে ডেটাটা যায় আর কি। এটা হচ্ছে একটু ফিজিক্স জানতে হবে তোমার। তুমি হচ্ছে ডেটা কমিউনিকেশনের ফিজিক্স এখানে এক্সপ্লেইন করা একটু ডিফিকাল্ট। তো ম্যাগনেটিক ফিল্ডের কিছু ব্যাপার স্যাপার থাকে আর কি। আমরা তো দিয়ে পাঠাই, মানে ইলেকট্রিক পেছানো না থাকলে কি হতো? যদি পেঁচানো তাহলে স্পিড কমে যেত। ও আচ্ছা। আমাদের তো দেখো, তো আমাদের বাসা বাড়িতে আমাদের অনেক বেশি স্পিডের ডেটা দরকার হয় না, ধরো 10 এমবিপিএস 20 এমবিপিএস, ওই জন্য আমরা টুইস্টেড পেয়ার কেবল ইউজ করি। আচ্ছা, তো টুইস্টেড পেয়ার কেবল দুই ধরনের হয় ইউজুয়ালি, শিল্ডেড এবং আনশিল্ডেড। তো আগে আমি আবার বলে নিই যে টুইস্টেড পেয়ার কেবলটা কি। দেখবা প্রত্যেক দুইটা তার একসাথে এভাবে পেঁচানো, দুটি পরিবাহী তারকে পরস্পর সুষমভাবে পেঁচিয়ে যে কেবলগুলো তৈরি করা হয় তাদেরকে বলা হয় টুইস্টেড পেয়ার কেবল। এরা দুই ধরনের, একটা হচ্ছে ইউটিপি বা আনশিল্ডেড টুইস্টেড পেয়ার, আর একটা হচ্ছে এসটিপি বা শিল্ডেড টুইস্টেড পেয়ার। তো এই দেখো, আনশিল্ডেড আর শিল্ডেড কারা? যাদের উপর দিয়ে আবরণ দেয়া থাকে, এইটা না কিন্তু, এই আবরণ না কিন্তু, এই ভেতরে দেখো সাদা রঙের বা রঙিন যে আবরণগুলো, এগুলো যেগুলোতে দেয়া থাকে সেগুলো হচ্ছে শিল্ডেড, আর যেগুলোতে দেয়া থাকে না সেগুলো হচ্ছে আনশিল্ডেড। আমরা শিল্ডেড গুলো ইউজ করি বাসায়। সো টুইস্টেড পেয়ার কেবলে
ইউজুয়ালি বাইরে কিছু কালারফুল থাকে এবং তুমি লক্ষ্য করবা সেটা হচ্ছে যে চারটার মধ্যেই একটা কমন কালার থাকে, যেমন ধরো সাদা, চারটাতেই দেখবে একটা সাদা তার থাকে এবং অন্যটা অন্য কালারের তার থাকে। এই কালার কোড গুলো আসলে আমাদের কানেকশন গুলোর জন্য ইম্পর্টেন্ট। তোমরা দেখবা যখন তোমাদের নেটওয়ার্কের মাথার উপর যে জিনিসটা যেটা লাগানো হয় হচ্ছে একটা চাপ দেওয়ার পর যে তোমরা রাউটারে বা পিসিতে ঢোকাও, ওখানে কিন্তু চারটা ডিফারেন্ট কালারের তার অ্যাড করা হয়, একটা সাদা এবং বাকি তিনটা তিন কালারের। এগুলোর কিন্তু নিয়ম আছে অ্যাড করার, জাস্ট যেন তেন ভাবে অ্যাড করা যায় না। এবং ওখানে 8টা তার অ্যাড করে না, ওখানে অ্যাড করে 4টা তার। এগুলো আরো ডিটেলসে হয়তো এখন তোমরা শিখবা না, যদি তোমরা কেউ সিএসসি পড়ো ভবিষ্যতে শিখতে পারবে আর কি। এখন জাস্ট আমি তোমাদেরকে বেসিক্স বলতেছি যে এদের মধ্যে 8টা টোটাল তার থাকে, 4টা এক কালারের, 4টা ভিন্ন কালারের। এদের স্পিড কেমন হয়? এই ধরনের কেবলের স্পিড হচ্ছে 10 এমবিপিএস থেকে 1 জিবিপিএস এর মধ্যে। এদের রেঞ্জ কেমন? 100 মিটারের মতো রেঞ্জ, 100 মিটার দূরে এদের দিয়ে ডেটা ট্রান্সফার করা যায়। এই টুইস্টেড পেয়ার কেবল নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাই আমরা ভাই যেটা সাদার ব্যাপারটা কি বললেন? আচ্ছা, দুইটা কোয়েশ্চেন শুনছি আমি প্রথমে সাদার ব্যাপারটা নিয়ে বলি, তারপরে নেক্সট কোয়েশ্চেনটাতে যাই। দেখ, প্রত্যেক দুইটা তারের মধ্যে একটা তার সেম কালারের হয় এবং আরেকটা তার ডিফারেন্ট কালারের হয়। মানে চারটার মধ্যেই দেখো একটা সাদা আছে এবং অন্যটা ডিফারেন্ট কালার। এই কালার কোড গুলোর সিগনিফিকেন্স আছে, বাট এটা এখন বোঝানোটা ডিফিকাল্ট। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন শুনছিলাম আমি। ভাই আমরা যেটা ক্যাট 6 বলি ওটাই কি টুইস্টেড পেয়ার? ক্যাট 6, আচ্ছা ইউজুয়ালি তুমি, আচ্ছা আমি তাও গুগল করে নিই, তুমি ক্যাট 6 বলতে আই গেস ইয়াপ, এই জিনিসগুলো টুইস্টেড পেয়ার এগুলো। আচ্ছা ভাই। নেক্সট আমরা পড়বো হচ্ছে কো অ্যাক্সিয়াল কেবল। কো অ্যাক্সিয়াল মানে একই অক্ষের উপর অনেকগুলো তার, একটার উপর আরেকটা, তার উপর আরেকটা, এরকম করে করে কো অ্যাক্সিয়াল কেবল তৈরি করা হয়। তো কো অ্যাক্সিয়াল কেবলের জন্য আমি এটা ভালোভাবে বোঝানোর জন্য আমি আরেকটা বই ওপেন করি, যেটা তোমাদের খুব সুন্দরভাবে দেয়া আছে কো অ্যাক্সিয়াল কেবলের ব্যাপার স্যাপার। মাহবুবুর রহমানের যে বইটা, ওটাতে খুব সুন্দরভাবে কো অ্যাক্সিয়াল কেবলের ব্যাপার স্যাপার উল্লেখ করা। দাঁড়াও, আমি কি ব্যাপার অন হচ্ছে না কেন? এই তো। আচ্ছা, তাহলে এই যে আমরা তারযুক্ত মাধ্যমে ব্যাক করলাম। এই দেখো কোঅ্যাক্সিয়াল যে কেবল গুলো, ওগুলোর ছবি কিরকম হয় দেখো। একদম সেন্টারে একটা কোর থাকে, এর বাইরে একটা ইনসুলেটর থাকে, তার উপর আরেকটা কপারের কোর থাকে, তার উপর একটা প্লাস্টিক থাকে। মানে ব্যাপারটা হচ্ছে কপার, ইনসুলেটর, কপার, প্লাস্টিক। প্লাস্টিকও এক প্রকারের ইনসুলেটর। মানে দুইটা কপারের মাঝখানে একটা ইনসুলেটর দিয়ে এখানে ডেটা পরিবহন করা হয়। এখানে এটাকে কোঅ্যাক্সিয়াল কেন বলা হয় সেটা যদি আমি বলতে চাই, এই সবগুলো একটা পার্টিকুলার সেন্টারের জন্য, ঠিক আছে? এই সবগুলো একটা পার্টিকুলার সেন্টারে তোমার থাকে আর কি। সবগুলো বৃত্তের কেন্দ্র একটা পার্টিকুলার অক্ষের উপর থাকে, এজন্য এদেরকে একসাথে বলা হয় কোঅ্যাক্সিয়াল কেবল। সো এই হচ্ছে মোটামুটি কথা। এবং এই কেবল ব্যবহার করে আমরা মোটামুটি ওয়েট, এখানে চলে আসি আবার আমরা। ওয়েট, এখানে কিছু নাই। ওকে, এই তো চলে আসছে। তো এটা কোথায় ব্যবহার করা হয় সেটা বলার আগে আগে আমি বলে নিই যে এটা সুবিধা কি অসুবিধা কি। প্রথমত সুবিধা হচ্ছে যে এটা দিয়ে খুব কম পরিমাণে ডেটা ট্রান্সমিশন লস হয় এবং এটা ডেটা ট্রান্সমিশন টুইস্টেড পেয়ার থেকে অনেক বেশি রেটে হয়। ঠিক আছে, এটা ডেটা ট্রান্সমিশন টুইস্টেড পেয়ার থেকে একটু বেশি রেটে হয়। তবে এটার আবার সমস্যাও আছে, এদের বানাইতে আবার মানে যদিও সহজে বাস্তবায়নযোগ্য, বাট টুইস্টেড পেয়ার কেবল হচ্ছে বাসাবাড়িতে বেশি ব্যবহার করা হয়, এটারও কারণ আছে।
কারণ এদের হচ্ছে ফিজিবিলিটি বেশি, এরা খুব ইজিলি নষ্ট হয় না এবং এরা বাইরের ওয়েদার দ্বারা একটু কম প্রভাবিত হয়, যেখানে এরা আবার বাইরের ওয়েদার দ্বারা বেশ প্রভাবিত হয়। এবং কোএক্সিয়াল কেবল ইউজুয়ালি ব্যবহার করা হয় হচ্ছে ইয়েতে, ল্যাবগুলোতে। আর কেবল টিভি যেগুলো আছে, আমরা হচ্ছে যে টিভি দেখি না, টিভি গুলোতে কিন্তু কোএক্সিয়াল কেবল ব্যবহার করা হয়। তো এখন টিভিতে কেন কোএক্সিয়াল ব্যবহার করা হয় আর ইন্টারনেটে কেন ব্যবহার করা হয়, তোমার ওই টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করা হয়, সেটা যদি জিজ্ঞেস করো সেক্ষেত্রে আমি বলবো টুইস্টেড পেয়ারের রেঞ্জটা অনেক বড় ডেটা ট্রান্সমিশনের। কোএক্সিয়াল কেবল দিয়ে সর্বোচ্চ প্রতি সেকেন্ডে 10 Mbps স্পিডে ডেটা ট্রান্সফার করা যায়, বাট টুইস্টেড পেয়ার দিয়ে 1 Gbps পর্যন্ত করা যায়। এবং যেহেতু আজকাল ইন্টারনেট স্পিড অনেক বাড়তেছে, এজন্য ওই জিনিসটা এখন বেশি ব্যবহার করা হয়। এই টুইস্টেড হ্যাঁ, পেয়ার দুইটার কেবল মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যে স্ট্রাকচারে পার্থক্য। একটায় তোমার 8টা তার থাকে এবং দুইটা দুইটা করে, একটার মধ্যে আরেকটা পেঁচানো পেঁচানো থাকে, আরেকটায় একটা সেন্টারের তার থাকে এবং তার বাইরে আরেকটা ইনসুলেটর, তার বাইরে আরেকটা তামার তার, তার বাইরে আরেকটা তামার, তার বাইরে আরেকটা ইনসুলেটর, এরকম করে স্ট্রাকচার থাকে। স্পিডেরও পার্থক্য আছে। একটা আউটার ওয়েদার দ্বারা বেশি প্রভাবিত হয় না, একটা আউটার ওয়েদার দ্বারা প্রভাবিত হয় মোটামুটি। একটাতে ডেটা লস বেশি, একটাতে ডেটা লস কম। আবার আরো ব্যাপার আছে, প্রভাবিত হয় কোনটা? ইয়ে বাইরের দ্বারা বেশি প্রভাবিত হয় হচ্ছে কোএক্সিয়াল কেবল। জি আচ্ছা, ভাইয়া। তাহলে এখন কেবল টিভি নেটওয়ার্কিং এর ক্ষেত্রে এবং বৈজ্ঞানিক গবেষণা দুইটার ক্ষেত্রেই অ্যাকচুয়ালি এদের ব্যবহার ব্যাপক। সো কেবল টিভিতে আমরা কোএক্সিয়াল কেবল ইউজ করি বিকজ এতে আমাদের কিন্তু খুব বেশি স্পিড লাগে না। কেবল টিভিতে একটা কন্টিনিউয়াস স্ট্রিমিং চলতে থাকে যেটা একটা কনস্ট্যান্ট স্পিডে হয়, বাট আমাদের ইন্টারনেট স্পিড গুলো কিন্তু ডিপেন্ড করে। আমাদের ইন্টারনেট স্পিড কিন্তু ফিক্স না, এক একজনের এক একটা দিতে হবে। কারোর জন্য 10 Mbps, কারোর জন্য 20 Mbps, কারোর জন্য 100 Mbps। তো এক এক স্পিডের এক এক যখন যেহেতু ডেটা, সো আমাদের এটা এই 10 Mbps স্পিডে হচ্ছে না, এজন্য ওখানে আমরা টুইস্টেড পেয়ার কেবল ইউজ করব। এখন থিকনেট এবং থিননেটের ব্যাপারে বলি। কোএক্সিয়াল কেবল আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে থিকনেট, একটা হচ্ছে থিননেট। থিকনেট হচ্ছে একটু ভারী, থিননেট হচ্ছে হালকা। থিননেটের নাম, আরেকটা নাম হচ্ছে 10^2 এবং এটা রিপিটার ছাড়া, এখন রিপিটারকে আমি বলতেছি, রিপিটার ছাড়া এরা সর্বোচ্চ 185 মিটার দূরত্বে যায়। থিননেট একটু ভারী এবং এরা রিপিটার ছাড়া 500 মিটার দূরত্ব পর্যন্ত যায়। রিপিটার হচ্ছে এমন একটা সার্কিট যেটা একটা দুর্বল সিগন্যাল নিয়ে সেটাকে সবল সিগন্যালে কনভার্ট করে। কারণ আমরা জানি যে ইলেকট্রিক সিগন্যাল যত দূরত্ব অতিক্রম করে সে দুর্বল হতে থাকে, সো ফাইনালি যখন আমাদের কাছে আসবে সিগন্যালই থাকবে না আর। এজন্য রিপিটার নামের একটা যন্ত্র ইউজ করা হয় যেটা দুর্বল সিগন্যালটাকে আবার সবল সিগন্যালে রূপান্তরিত করে আবার দূরত্বে পাঠানোর জন্য। তো এখন পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে কোএক্সিয়াল কেবল নিয়ে? কারো কোনো কোয়েশ্চেন নাই? বাইরের পরিবেশ দ্বারা প্রভাবিত হওয়া বলতে কি বুঝি? ধরো বৃষ্টি হলো, বৃষ্টি হইলে বাইরে ধরো বিদ্যুৎ চমকাচ্ছে, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় না? জি ভাই। আলটিমেটলি আমাদের সিগন্যাল গুলো কিভাবে যায়? ইলেকট্রিসিটি আকারে যায় না? তোমরা যখন সেকেন্ড পেপার পড়বা তখন বুঝবা যে ইলেকট্রিসিটি এন্ড ম্যাগনেটিজম একটা আরেকটার সাথে খুবই ক্লোজলি রিলেটেড। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এন্ড ফাইনালি লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা প্রবাবলি তোমরা কখনো নিজ চোখে ইউটিউব ছাড়া দেখতে পারবা না, বাট এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ, ফাইবার অপটিক্স কেবল। ফাইবার অপটিক্স হচ্ছে কাচের অতি সূক্ষ্ম তার যেটার ভেতর দিয়ে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডেটা পাঠানো হয় এবং এটাতে অনেক অনেক দূরে অনেক কম লসে ডেটা পাঠানো যায়, যদিও এটার খরচ অনেক বেশি। তো দেখো ফাইবার অপটিক্স কিভাবে তৈরি করা হয়। এটা একদম সেন্টারে একটা কোর থাকে, ঠিক আছে? এই কোরের বাইরে একটা প্লাস্টিকের আবরণ থাকে, তার বাইরে আরেকটা শক্তিবর্ধক আবরণ থাকে। মানে ভেতরে একটা মাধ্যম থাকে যার প্রতিসরণাঙ্ক ধরো 1.5, এটার বাইরে আরেকটু কম প্রতিসরণাঙ্কের আরেকটা জিনিস থাকে যাতে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। আমরা তো জানি তাই না, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত কি? আলো ঘন মাধ্যম থেকে কি মাধ্যমে যাবে বলতো? হালকা মাধ্যমে যাবে, হালকা। রাইট।
তাহলে আমি যদি ভেতরেরটার প্রতিসরণাঙ্ক কম রাখি, বাইরেরটার ভেতরেরটার প্রতিসরণাঙ্ক বেশি রাখি, বাইরেরটার প্রতিসরণাঙ্ক কম রাখি, তাহলে আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, যার ফলে একটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। এবং এই কারণে আলো কখনো তোমার ওই যে লাইন আছে লাইনের বাইরে যাবে না, ওটার ভিতর দিয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হইতে 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 ডেটা এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যাবে। এবং ফাইবার অপটিক্স এর ব্যাপারে আমরা আরেকটু ডিটেলস পড়তে পারি অন্য বইটাতে। মাহবুবুর রহমানের বইতে বেশ ভালোভাবে লেখা আছে, তোমরা এই বইটা পড়ো। এই বইটাতে অনেক ডিটেলস ইনফরমেশন দেয়া আছে এবং সুবিধা অসুবিধা খুব সুন্দরভাবে বলা আছে। এই দেখো সুবিধা অসুবিধা সব দেয়া। ওকে, সো ফাইবার অপটিক্স, এই যে দেখো আমরা ফাইবার অপটিক্স এর গঠনটা পড়বো এখন। একদম সেন্টারে থাকে একটা কোর এবং এটার ভেতর দিয়ে আমরা সিগন্যালটা পাঠাই। এটা একটা স্বচ্ছ প্লাস্টিক বা কাঁচ দিয়ে তৈরি হয়, যেটার ব্যাস হচ্ছে 8 থেকে 100 মাইক্রোমিটার, একদম চিকন, এত সূক্ষ্ম যে চিন্তার বাইরে। নেক্সট হচ্ছে ক্ল্যাডিং। ক্ল্যাডিংটা হচ্ছে বেসিক্যালি আলোক রশ্মিকে আবার পুনরায় ফেরত পাঠায়। এটার ব্যাস 125 মাইক্রোমিটার, মানে ওই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ফেরত পাঠায় আর কি। এটার বাইরে প্লাস্টিকের আরেকটা জ্যাকেট থাকে, যেটা বাইরের জিনিসপাতি থেকে একে রক্ষা করে, ঘর্ষণ, মরিচা, জলীয় বাষ্প, কারণ এগুলা থাকলে তো আবার আলো শোষিত হয়ে যাবে। ঠিক আছে, এখন ফাইবার অপটিক কেবল আবার 3 ধরনের। একটা হচ্ছে স্টেপ ইন্ডেক্স, একটা হচ্ছে গ্রেডেড ইন্ডেক্স এবং একটা হচ্ছে মনোমোড। এদের ব্যাপারে তোমরা অ্যাকচুয়ালি জানতে হবে না, কারণ তোমাদের বইতে নাই, বাট তারপরেও আমি একটু বলে দিই। স্টেপ ইন্ডেক্সে কোরের প্রতিসরণাঙ্ক সব জায়গায় সমান থাকে, আর গ্রেডেড ইন্ডেক্সে একদম সেন্টারে বেশি থাকে প্রতিসরণাঙ্ক। মানে দেখো একে বোঝায় আর কি। ধরো এইটা হচ্ছে তোমার কোর, ঠিক আছে, এটার বাইরে দিয়ে বাকি একটা একটা করে লেয়ার। স্টেপ ইন্ডেক্স হচ্ছে সব জায়গায় কোরের প্রতিসরণাঙ্ক সমান। গ্রেডেড ইন্ডেক্স হচ্ছে এইখানে সবচেয়ে বেশি, যত বাইরে যাবে প্রতিসরণাঙ্ক কমতে থাকবে। এটা আবার তোমার ইয়েতে হেল্প করে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে হেল্প করে। আর মনোমোড হচ্ছে এটা সিঙ্গেল ওয়েভলেন্থের লাইট ক্যারি করার জন্য ডিজাইন করা। মানে এটার ডিজাইনটা পুরোপুরি অন্যরকম, এটা এখন তোমাদেরকে এক্সপ্লেইন করতে গেলে অনেক সময় লাগবে। আবার কোরের ব্যাস অনুযায়ী এদেরকে বেশ কয়েক ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মাল্টিমোড। মাল্টিমোড কাদেরকে বলে? এই যে কোর যেটা বলতেছি আমরা, একদম সেন্টারে যেটা আছে, এটাকে আমরা কোর বলি। এই কোরের ব্যাস যখন হচ্ছে 62.5 থেকে 125 মাইক্রোমিটার পর্যন্ত হয়, সেটাকে বলা হয় হচ্ছে মাল্টিমোড ফাইবার। আর এটার সাইজ যখন 8 থেকে 125 মাইক্রোমিটারের মধ্যে হয়, তখন সেটাকে বলে সিঙ্গেল মোড। মাল্টিমোড মানে অনেকগুলো ডেটা আমরা একসাথে পাঠাইতে পারবো, সিঙ্গেল মোড মানে এট এ টাইম আমরা একটা ডেটা পাঠাইতে পারবো। বাংলাদেশে কিন্তু কক্সবাজারের ভেতর দিয়ে সাবমেরিন কেবল বা ফাইবার অপটিক কেবল আছে, যেটাকে তোমরা জানো কিনা একবার বালি খুঁড়তে যেয়ে নষ্ট করে ফেলছিল বাংলাদেশের কোন জানি কর্পোরেশন। জি ভাইয়া, লাস্ট ইয়ার। বাঙালিরা অনেক বুদ্ধিমান মানুষ, এরা বালি খুঁড়তে যায় পুরো দেশের ইন্টারনেট নষ্ট করে ফেলে, কারণ বালির দামের চেয়ে ইন্টারনেটের দাম কম। সো আমরা পড়ায় যাই, পরে আমি হচ্ছে গিয়ে মানে আবার অ্যারেস্ট হয়ে যেতে পারি, বাদ দাও। আচ্ছা, সো আমরা সামনে যাই। যেটা বলতেছিলাম যে সিঙ্গেল মোড এন্ড মাল্টি মোড ফাইবার। সিঙ্গেল মোড কোনটা? এই দেখো, একটা ডেটা জাস্ট পাঠানো যাবে। মাল্টি মোডে একসাথে অনেকগুলা ডেটা পাঠানো যায়। ওকে, নেক্সট আপ আমরা পড়বো। আচ্ছা, তার আগে বলে নিই আমি, এই যে 3টা মিডিয়াম আমরা পড়লাম, ওয়ায়ার্ড মিডিয়াম, এই 3টা মিডিয়ামের ব্যাপারে কারো কোনো কোয়েশ্চেন আছে? অপটিক্যাল ফাইবার ইউজ করা হয় বেশি। অপটিক ফাইবার হচ্ছে গিয়ে আমরা সেন্ট্রাল যে কানেকশনটা আছে আমাদের ইন্টারনেটের, ওই কানেকশনটার জন্য অপটিক ফাইবার ইউজ করা হয়। কোয়াক্সিয়াল কেবল, কানেক্টর। আচ্ছা, কানেক্টর তোমাদের এই বইতে মনে হয় নাই, কানেক্টরটা অন্য বইতে আছে। মাহবুবুর রহমান স্যারের বইতে আছে। এক্স্যাক্টলি, এটা তো তোমাদের যেহেতু মেইন বইতে নেই। আচ্ছা, এইটাই তো তোমাদের এখন রেফারেন্স বই, রাইট? এটাতে যেটা নাই এগুলো তো পড়া লাগে না, রাইট? জি ভাই, এটাই আমাদের মানে টিভি থেকে। কলেজে কোনটা পড়ায় এমনিতে? এটাই পড়ায় না? এইটাই বোর্ড বই যেটা। হ্যাঁ, বোর্ড বই যেটা আছে ওটাই তো পড়ানোর কথা। তাহলে আমার মতে এটা পড়লেই ভালো, বাট এটার যে টপিক গুলো আছে, টপিক গুলো মাহবুবুর রহমানের বইতে অনেক সুন্দরভাবে লেখা। সো এখানে দেখো ভাইয়া আমাদের এক্সামে মানে এই বইটা পড়ে কিছুই হয় না, মানে আমাদের অন্য বই পড়তে হয়। এমসিকিউ প্রচুর বাহির থেকে আসে।
তাহলে আর লাভ 89 থেকে। তাহলে তো এখান থেকেই পড়তে হবে তোমাদের। মাহবুবুর রহমানের বইটা পড়ো, ওটাতে প্রচুর বোর্ড ইনফরমেশন। কোশ্চেন তো এখান থেকে আসবে তাই না? বোর্ডের কোয়েশ্চেন প্রবাবলি এখান দেখি থেকেই একটা আসবে, কিন্তু কলেজ পাস না ভাইয়া করলে বোর্ডের আমাদের পরীক্ষা হচ্ছে দিবে কিভাবে? হ্যাঁ বলো নরেন্দ্রনাথ বলো, স্যারের বই থেকে বই ফলো করে আমাদের কোন কলেজে। স্যার? নরেন্দ্রনাথ স্যার। নাম শুনি নাই এই বই। এটা কি নতুন বের হয়েছে এই বছর নাকি আগেও ছিল? আমি শিওর না ভাইয়া যে কবে বের উনি কি হয়েছে। কলেজের টিচার তোমাদের? হ্যাঁ ভাইয়া, রাজুক ও কলেজের এই ডিপার্টমেন্টে। জন্যই তো তোমাদের ম্যাথে হচ্ছে ইয়ে জি ভাইয়া, পড়ায়, ওই জন্যই। ওই কোন স্যার জানি তোমাদের আছে, হাকিম স্যারের বই। হাকিম স্যারের বই পড়ায়, তারপর আইসিটি। হ্যাঁ, তো প্রত্যেক কলেজ নিজ নিজ টিচারদের বই পড়ায়, ভালোই তো। আচ্ছা, খারাপ না। তবে এই মাহবুবুর রহমানের বইটা পড়লে অনেক কিছু জানতে পারবা। এখন আমি এখানে খুব বেশি ধরো ইনফরমেশন গুলা রিপিট করতেছি না, কারণ ইনফরমেশন আলটিমেটলি বইতেই আছে। এখানে যেগুলা বোঝার সেগুলো শুধুমাত্র আমি বোঝানোর চেষ্টা করতেছি, কারণ তোমাদের আসলে মুখস্থ করার এখানে খুব দরকার নাই। এখানে মুখস্থ জিনিসপাতি খুব কমই আসবে। জিনিসগুলো বুঝো, আর যেগুলো ইনফরমেশন মুখস্থ করার মতো ওগুলো তো আর আমার বারবার রিপিট করার দরকার না, ওগুলো তো তোমরা এমনিই পড়তে পারবা। সো আমরা সামনে যাই। হ্যাঁ, কানেক্টরটা আমি তাও একটু বলে দেই। দেখো, ভাই শুনলাম নাকি ভাই আইসিটি অ্যাড করবে অ্যাডমিশন টেস্ট গুলোতে। হ্যাঁ অবশ্যই এবারই অ্যাড করবে। তাহলে তো ভাই হলো মানে বোর্ড বইয়ের পাশাপাশি অন্য বই ফলো করা তাহলে বেটার, কারণ কোথা থেকে কি প্রশ্ন দিবে। অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে যে তুমি কোথায় পরীক্ষা দিতে চাচ্ছ, কোন ইউনিটে দিতে চাচ্ছ। সব ইউনিটে কিন্তু আবার আইসিটি অ্যাড করবে না। আমি যত জানতেছি ঘ ইউনিটে আইসিটি অ্যাড করবে। সো ঘ ইউনিটের পরীক্ষা দেওয়ার জন্য শিওর তুমি বই পড়তে পারো, কোনো প্রবলেম হবে না। এন্ড আমার মতে তোমরা আপাতত আসলে অ্যাডমিশন নিয়ে হ্যাঁ অবশ্যই চিন্তা করবা তোমরা, বাট খুব বেশি প্রেশার নিও না আর কি। তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ, তোমরা ভালো স্টুডেন্ট সবাই, বাট একটু চেষ্টা করতে হবে আর কি। তোমরা আস্তে ধীরে বেসিকটা আপাতত খুব ভালোভাবে যাতে ক্লিয়ার করার চেষ্টা করো আর কি। অ্যাডমিশনের সময় যদি তোমাদের বেসিক ক্লিয়ার থাকে, বাকি সব তোমরা খুব ইজিলি পেরে যাবা। আমার জন্য এইটা খুব সুবিধা হয়েছিল আর কি। আমি অ্যাডমিশনের আগে কিন্তু অ্যাডমিশনের পড়া খুব বেশি পড়িনি, আমি জাস্ট এইচএসসি সিস্টেমে পড়ে গেছি। অ্যাডমিশনের সময় যেহেতু আমার বেসিক ক্লিয়ার ছিল, আমি মোটামুটি বাকি অ্যাডভান্স যে পড়াগুলো আছে ওগুলো বুঝতে পারছিলাম, প্র্যাকটিস করেই হয়ে গেছিল। তো তোমরা আপাতত বেসিকটা যাতে খুব স্ট্রং থাকে সেভাবে পড়া শুরু করো, প্রত্যেকটা জিনিস বুঝে ভাই বুঝে আপনি পড়ো। বায়োলজি কিভাবে পড়ছিলেন? আচ্ছা, আমি বায়োলজি একটা বই নিছিলাম আর হচ্ছে টিস্যু পেপারের বক্স নিছিলাম, পড়তেছিলাম আর কাঁদতেছিলাম, এভাবে করে পড়ছি আর কি। কিচ্ছু করার নাই, আমি বায়োলজি হচ্ছে এত বাজে পারতাম। আমার হচ্ছে বায়োলজিতে জীবনে আমার এমসিকিউ একই অবস্থা, বায়োলজি ভালো লাগে 35টার না। মধ্যে 20টার উপরে জীবনেও আসতো না। একবার মনে হয় ভুলক্রমে 23টা চলে আসছিল। পরে ফাইনালি যখন 25টা বানাইলো তখন টাইম দিতেন কিভাবে? ও টাইম 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 আমি বায়োলজিতেই সবচেয়ে বেশি টাইম দিতাম এবং তারপরেও কিছুই পারতাম। ওয়েল আলটিমেটলি কিছু কিছু সাবজেক্ট থাকবে যেগুলো তোমার চোখে পানি নিয়ে আসবে, ইউ জাস্ট হ্যাভ টু ডিল উইথ ইট। এই যে আমার এখন আর বায়োলজি পড়া লাগে না, যত প্যারা দেখ না কেন আমাকে আমার ইউনিভার্সিটি অ্যাটলিস্ট বায়োলজি পড়াচ্ছে না, এই ব্যাপারটাতে আমি খুব খুশি। আবার অনেকের কাছে দেখবা বায়োলজি অনেক সহজ মনে হবে। তোমাদের এখানেই প্রবাবলি অনেকেই আছে যারা বলবে যে বায়োলজি তো অনেক সহজ। আচ্ছা, আমরা পড়ায় ব্যাক করি, ঠিক আছে। কানেক্টর যেগুলো আছে, কানেক্টর কয়েক ধরনের আছে আর কি। একটা হচ্ছে RJ11, এটা 4 পিনের কানেক্টর। আর একটা হচ্ছে RJ45, যেটা হচ্ছে 6 পিনের কানেক্টর, যেগুলো আমরা আমাদের নেটওয়ার্কে ইউজ করি। এই যে ইথারনেট যেগুলো আছে, এই যে আমরা কিন্তু RJ45 কানেক্টর ইউজ করি, ঠিক আছে। সো কানেক্টর গুলোকে আবার আমরা অ্যাকচুয়ালি জ্যাক হিসেবে বেশি বলি, সরি কোঅ্যাক্সিয়াল এর যে কানেক্টর গুলো আছে ওগুলো এরকম না। ওগুলো হচ্ছে তো জানোই, তোমাদের ডিশ লাইনের যে কানেক্টর গুলো আছে ওগুলো তো দেখছোই কিরকম। এটা না আমাদের খুব বেশি পড়ার দরকার নেই, যেহেতু এটা বইতে নেই, এটা তোমাদের খুব বেশি জায়গায় আসার কথা না। আচ্ছা, তাহলে আমরা সামনে যাই। আমি কিন্তু প্রত্যেকটাতে তোমাদেরকে জাস্ট অল্প একটু বেসিক দিয়ে যাব, বাট যেসব জিনিসপাতি মনে রাখার ওগুলো কিন্তু তোমাদের বই থেকে পড়ে নিতে হবে। এই চ্যাপ্টারটা অনেকটা এরকম, যেসব জিনিস বোঝার ওগুলো আমি বুঝিয়ে দিব, বাট মনে রাখার ব্যাপারটা আলটিমেটলি তোমাদের কাছে। এই যে যেমন ধরো এখানে বিভিন্ন রেঞ্জ টেঞ্জ দেয়া আছে, এই জিনিসগুলো কিন্তু পড়তে হবে এট দ্য এন্ড অফ দ্য ডে। তো আমি সামনে আগাই। লেজার, তো প্রথমেই লেজারের ব্যাপারে আমরা বলি।
1300 ন্যানোমিটার থেকে 1500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের যে আলোগুলো আছে সেগুলো হচ্ছে লেজার। সো এই যে লেজার আছে, লেজার দিয়ে অনেক দূরপাল্লার আলোর কমিউনিকেশন পসিবল, ঠিক আছে? সো সবচাইতে বেশি লেজার ব্যবহৃত হয় 1500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের, ঠিক আছে? এন্ড এটা কেন ব্যবহার করা হয়? কারণ এইটার উপর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সবচাইতে বেশি, ঠিক আছে? 1500 ন্যানোমিটারের জন্য ফাইবার অ্যাম্পলিফায়ার অলরেডি আমাদের তৈরি করা হয়ে গেছে এবং এটা একচেটিয়া ভাবে বাজার দখল করে নিছে। তো যেহেতু সবাই 1500 দিয়ে কাজ চালাইতে পারতেছে, এই জন্য 1300 এখন আর কেউ ইউজ করে না। সবাই 1500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের লেজার ইউজ করে। ওকে, তো এই লেজারটা কেন লাগে? এটা হচ্ছে ফাইবার অপটিক্স এর ভেতর দিয়ে এটা পাঠানো হয়, ঠিক আছে? ফাইবার অপটিক কেবলের ভেতর দিয়ে এই লেজারটা পাঠানো হয় এবং এই লেজারের মাধ্যমেই ফাইবার অপটিক কেবল ইউজ করে আমরা ডেটা কমিউনিকেশন সম্পন্ন করি। কারো কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান? ওকে, আমরা সামনে আগাই। আচ্ছা, আমাদের আর 2 মিনিট বাকি আছে, সো আমরা এই মিটিং আপাতত এখানে শেষ করে দেই। তোমরা সবাই 10:50 এ আবার জয়েন করো, কেমন? আমি অল্প একটু করে জাস্ট ওয়্যারলেস মিডিয়ামটা বলবো, তারপরে আজকে আমরা শেষ করে দিব।